নমস্কার, আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। টাকা আজকে 97, মানে প্রতি ডলার আজকে 97 টাকায় পৌঁছালো না। হয়তো এর পরের বার টাকা 100 পার হতে পারে। এই মুহূর্তে এশিয়ার সবচেয়ে দুর্বল কারেন্সি টাকা। বিগত পরপর 9 দিন ধরে লাগাতার টাকা ডলারের সাপেক্ষে পতন দেখে চলেছে এবং এর পেছনে কারণগুলো বহুবার আলোচনা করেছি, আরেকবার একটু সংক্ষেপে বলে নেওয়ার চেষ্টা করছি। ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা কেবলমাত্র শেয়ার মার্কেট থেকে টাকা নিয়ে চলে যান এমনটি নয়, ভারতীয় যে বন্ড মার্কেট রয়েছে সেখানেও যখন তারা বিক্রি বাটা করেন, সেই বিক্রি বাটা করে যখন তারা টাকা নিয়ে বিদেশে চলে যান তখনও তাদের ডলারের প্রয়োজন হয়। অর্থাৎ একদিক থেকে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা তারা শেয়ার বাজার থেকে টাকা তুলে নিচ্ছেন, সম্প্রতিকালে তারা বন্ড মার্কেট থেকে টাকা তুলে নিচ্ছেন এবং তেল সেটা বিগত 2 মাস ধরে আমাদের নাকানি চোবানি খাইয়ে চলেছে। বারবার বলেছি, তেল ডলার ইন্ডেক্সড হওয়ার ফলে তেলের দাম যত আন্তর্জাতিক বাজারে বৃদ্ধি পায় তত কিন্তু অয়েল মার্কেটিং কোম্পানিজগুলো, অয়েল ইম্পোর্টিং কোম্পানিজগুলো তারা আরবিআইয়ের কাছে ডলারের ডিমান্ড বাড়াতে থাকে এবং ডলারের ডিমান্ড যত বাড়ে তত টাকা দুর্বল হয় এবং আমাদের অত্যাধিক টাকা গচ্ছা দিতে হয় বিদেশ থেকে পেট্রোল বা ডিজেল বা ক্রুড অয়েল, এমনকি প্রাকৃতিক গ্যাস কিনে আনার জন্য। এত অবধি ঠিক আছে। আজকের একটু ক্রুড অয়েল, ব্রেন্ট অয়েল সামান্য হলেও ঠান্ডা হয়ে রয়েছে। আমরা জানি না, এখনও রাত 11:30 অবধি ট্রেডিং চলবে। ক্রুড অয়েল আজকে 2% কাছাকাছি পতন নিয়ে ট্রেড করছিল, যদিও সেটা প্রায় $102 কাছাকাছি রয়েছে প্রতি ব্যারেল। ব্রেন্ট ক্রুড $108.61 প্রতি ব্যারেল ট্রেড করছিল, সেটাও প্রায় 2% পতন নিয়েই ট্রেড করছিল। রুপো সেটা আজকে প্রায় 3.5% উত্থান নিয়ে ট্রেড করছিল। সোনা যদিও লক্ষণীয়, বিগত বেশ কয়েকদিন ধরে আবার লাগাতার দুর্বলতা দেখিয়ে চলেছে। অর্থাৎ একদিকে রুপো যেখানে ভালো পারফরমেন্স করেছে, সেখানে সোনা কিন্তু সেই অনুযায়ী আন্তর্জাতিক বাজারে ভালো পারফরমেন্স দেখাতে পারেনি। আজকে লাস্ট আমাদের যে ডলার রয়েছে, সেই ডলার টাকা সাপেক্ষে ট্রেড করছিল 96.79 টাকায়। আজকের ডেজ হাই ছিল 96.96, অর্থাৎ 96 টাকা 96 পয়সায় প্রতি ডলার এক সময় ট্রেড করেছে। এর পাশাপাশি রাখুন ডলার ইন্ডেক্স। কেবলমাত্র টাকার দুর্বল হচ্ছে তা নয়, বিশ্বের অন্যান্য মুদ্রাগুলো ডলারের সাপেক্ষে দুর্বল হয়ে চলেছে। আজকে ডলার ইন্ডেক্স সেটা 99.36 ট্রেড করছিল। অর্থাৎ ডলার ইন্ডেক্স ডলার যখন অন্যান্য কারেন্সির তুলনায় শক্তিশালী হতে থাকে, স্বাভাবিকভাবে ডলার ইন্ডেক্সও ক্রমাগত বৃদ্ধি দেখাতে থাকে। সেটা কিন্তু আমরা ক্রমাগত রিফ্লেক্টেড হতে দেখছি। এরপর চলে আসি ক্রিপ্টো মার্কেট। ক্রিপ্টো কারেন্সি মার্কেট বিগত 1 সপ্তাহ ধরে দারুণ আন্ডার পারফরমেন্স করে চলেছে। বিটকয়েন 1 সপ্তাহে অর্থাৎ লাস্ট 7 ট্রেডিং ডেজে 4.2% পতন, ইথেরিয়াম 7.8% পতন, এছাড়া রিপেল 6.1% পতন, চেইন লিঙ্ক 10.6% পতন, সোলানা 10.5% পতন, আভালান্স 9% পতন প্রভৃতি। অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি মার্কেটও সমানভাবে দুর্বলতা দেখিয়ে চলেছে। চলে আসি আজকের এমন একটা সেক্টরের কথায়। এই দুটো সেক্টরকে আমি একত্রে আলোচনা করছি। যেই সেক্টর নিফটি যখন এই 2026-এর লাগাতার পতন দেখিয়ে চলেছে, প্রায় 9.5% ওপর পতন অলরেডি চলে এসেছে 2026-এ, সেখানে এটা এমন একটি সেক্টর যেটা আউটপারফর্ম করেছে। অর্থাৎ এই সেক্টরটা আমি কি বললাম যে কম্বাইন্ড একটা সেক্টর হিসাবে দেখছি। একটা হচ্ছে হেলথ কেয়ার সেক্টর এবং আরেকটি ফার্মা।
বিএসসি হেলথ কেয়ার কেবলমাত্র 2026-এ 8.83% উত্থান নিয়ে ট্রেড করেছে এবার করে চলেছে। নিফটি ফার্মা সেটা 9.33% উত্থান নিয়ে ট্রেড করছে কেবলমাত্র 2026-এ। অর্থাৎ এটা এমন একটা সেক্টর যখন বৃহত্তর মার্কেট বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে, যখন বেঞ্চমার্ক ইন্ডাইসেস নিফটি বা সেন্সেক্স বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে, পতনমুখী, সেখানে কিন্তু এরা সেই ট্রেন্ডের এগেনস্টে গিয়ে বিনিয়োগকারীদের সম্পদ কেবলমাত্র রক্ষা করেছে তা নয়, তাদের সম্পদ বৃদ্ধিও করেছে, যেটা খুব ইন্টারেস্টিং। উল্লেখ্য, আজকে কিন্তু নিফটি ফার্মা তার 52 সপ্তাহের উচ্চতম স্তর ছুঁয়ে ফেলেছিল। দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। এইবার চলে আসি হচ্ছে আজকে যদি খেয়াল করে দেখেন যে বিভিন্ন হেলথ কেয়ার এবং ফার্মা কোম্পানিজ তারা আজকে নতুন করে তাদের 52 সপ্তাহের উচ্চতর স্তর ছুঁয়ে ফেলেছে। এবার যে স্টকসগুলো তাদের 52 সপ্তাহের উচ্চতম স্তর ছুঁয়ে ফেলেছে তার মধ্যে রয়েছে জাইডাস লাইফ সায়েন্সেস, অ্যাস্টার ডিএম হেলথ, সাইফ লাইফ সায়েন্সেস, লরাস ল্যাবস, বায়োকন, এছাড়া অরবিন্দ ফার্মা, ইপকা ল্যাবস, গ্ল্যান্ড ফার্মা প্রভৃতি। এবং এর সঙ্গে এটাও মাথায় রাখতে হবে যে এই যে কোম্পানিজগুলো রয়েছে এর মধ্যে বেশ কয়েকটা কোম্পানি তাদের মার্চ কোয়ার্টারের রেজাল্টস কিন্তু বেশ ভালো করেছে বিগত বছরের মার্চ কোয়ার্টারের তুলনায়, এবং সেই কারণেই বিনিয়োগকারীরা এমন একটা সেক্টর খুঁজে পাওয়ার চেষ্টা করছিলেন বিগত কয়েকদিন ধরে যেখানে অপেক্ষাকৃত কম পতন আসবে অথবা এটা ডিফেন্স হিসাবে কাজ করবে এই মার্কেটে ক্রমাগত যে পতন চলছে তার মধ্যে। এই ক্ষেত্রে হেলথ কেয়ার এবং ফার্মা সেক্টর তারা কিন্তু ইভলভ করেছে, ইমার্জ করেছে অ্যাজ দি ডিফেন্সিভ সেক্টর। ট্র্যাডিশনালি সবসময় ধরা হয় যে আইটি এবং ফার্মা কোম্পানি এই দুটো হচ্ছে ভারতবর্ষের ডিফেন্সিভ সেক্টর। তার মধ্যে আইটির অবস্থা তো বেহাল হয়ে পড়েই রয়েছে, কিন্তু এই ফার্মা কোম্পানিগুলো তারা কিন্তু নিজেদের নাম সার্থক করে চলছে অন্তত এই ভোলাটাইল মার্কেটে। এইবার আমাদের সেই সেক্টরগুলোর দিকে একটু নজর অবশ্যই রাখা উচিত যখন টাকাতে পতন আসে বা দুর্বলতা আসে। যেমন বিগত এক বছরে টাকা 13% বেশি পতন দেখে ফেলেছে ডলারের সাপেক্ষে, হিউজ পতন। সেই সময় যখন টাকা দুর্বল হয়, ডলার ক্রমাগত শক্তিশালী হয়, এমন কোন কোন সেক্টর রয়েছে যারা ইউজুয়ালি এই টাকার পতন থেকে বেনিফিটেড হয়, অর্থাৎ দারুণ লাভবান হয়? সেইগুলো কিন্তু মোস্টলি এক্সপোর্ট ওরিয়েন্টেড সেক্টর যারা বিদেশে রপ্তানি করে থাকে। এইবার কোন সেক্টরগুলো মূলত বিদেশে রপ্তানি করে থাকে? আমরা সবসময় আইটি সেক্টরের কথা এতদিন আলোচনা করে এসেছি, ফার্মা সেক্টরের কথা আলোচনা করে চলে এসেছি, কিন্তু ভারতবর্ষ এখন এত বড় একটা ইলেকট্রনিক্স মার্কেটের জায়গা তৈরি হয়েছে যার ফলে ইলেকট্রনিক্স সেক্টরের বহু কোম্পানি তারাও কিন্তু এই এক্সপোর্টের ফলে লাভবান হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়া রয়েছে সামুদ্রিক খাদ্য। মনে রাখবেন, ভারতবর্ষের সামুদ্রিক খাদ্য যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো ভীষণ ছোট কোম্পানি, সমস্ত মাইক্রোক্যাপ কোম্পানি। সেই কোম্পানিজ তাদের যে প্রোডাক্ট সেটা অধিকাংশই কিন্তু এক্সপোর্ট করা হয়ে থাকে, সেটা আমেরিকা বলুন, চায়না বলুন, ইন্দোনেশিয়া বলুন, রাশিয়া বলুন, সেখানে এই কোম্পানিজগুলো তাদের সামুদ্রিক খাদ্য তারা রপ্তানি করে থাকে, এবং তার ফলে যত ডলার শক্তিশালী হয় তত এদের ফরেক্স গেইন হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক যেরকম সম্ভাবনা তৈরি হয় আইটি সেক্টরের ক্ষেত্রে বা ফার্মা সেক্টরের ক্ষেত্রে। এছাড়া কিছু সিলেক্ট অটো অ্যান্সিলিয়ারি কোম্পানিজ রয়েছে যারা কিন্তু এই টাকার পতনের ফলে লাভবান হয়ে থাকে। অটো অ্যান্সিলারিজ মানে গাড়ির যন্ত্রাংশ যারা তৈরি করে, যারা আমেরিকাতে এক্সপোর্ট করে, যারা ইউরোপে এক্সপোর্ট করে। ভারতবর্ষে এরকম বেশ কিছু অতি উন্নত মানের অটো অ্যান্সিলারি কোম্পানিজ রয়েছে যারা কিন্তু বিশ্বের সেরা যে
অটো কোম্পানিজগুলো রয়েছে তাদেরকে এই যন্ত্রাংশ রপ্তানি করে থাকে, তারাও কিন্তু ডলার যত শক্তিশালী হবে এর ফলে তারাও লাভবান হবে। আজকে মার্কেট সার্বিকভাবে যদি মার্কেট দেখেন, এশীয় মার্কেট কিন্তু ওভারঅল দারুণ দুর্বল ছিল, এবং আমেরিকান মার্কেট ইন্টারেস্টিংলি যে এই পিরিয়ড অফ টাইমে তারা কিন্তু আবার তাদের নতুন করে 52 সপ্তাহের উচ্চতা ছুঁয়ে চলেছে। ডোনাল্ড ট্রাম্প এবং চাইনিজ প্রিমিয়ার এই দুজনের মধ্যে তাদের যে কথোপকথন হয়েছে, যে বার্তালাপ হয়েছে, এবং যেভাবে আমেরিকার প্রেসিডেন্ট তিনি তার সঙ্গে তাদের দেশের স্বনামধন্য বিজনেস যারা পার্সোনালিটি রয়েছে তাদেরকে নিয়ে চায়নাতে চলে গেলেন, সেখানে কয়েকশো বিলিয়ন ডলারের এগ্রিমেন্ট হলো দুটো দেশের মধ্যে বাণিজ্য সংক্রান্ত। ঠিক সেই কারণেই যারা প্রত্যাশা করছিলেন যে আমেরিকা এই যুদ্ধের ফলে তাদের শেয়ার বাজারে পতন আসবে, বাস্তবে সেটা হয়নি, বরঞ্চ আমেরিকা এই যুদ্ধের কারণে দারুণ লাভবান হয়েছে। চায়নার সঙ্গে বিশেষ করে কথোপকথনের মাধ্যমে আমেরিকান যে কোম্পানিজগুলো তাদেরও লাভবান হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। চায়নার ক্ষেত্রে তো কথাই নেই, চায়না অন্তত আমেরিকার থেকে বেটার পজিশনে এই মুহূর্তে রয়েছে, তাদের কাছে কিন্তু লিভারেজ রয়েছে, অ্যাডভান্টেজ রয়েছে, যেটা আমেরিকা বেশ খানিকটা বিপাকে থাকায় তারা কিন্তু সেই অ্যাডভান্টেজটা নিতে পারছে না। এই মুহূর্তে আজকের মার্কেট নিয়ে বলার কিছু নেই, ফ্ল্যাট উইথ এ পজিটিভ বায়াস ছিল, মার্কেট কোনো দিকেও যায়নি, না উত্থান দেখেছেন না পতন দেখেছেন, না পতন দেখার ইচ্ছা রয়েছে না উত্থান দেখার ইচ্ছা রয়েছে, অর্থাৎ একটা লিম্ব ত্রিশঙ্কু অবস্থায় পড়ে রয়েছে শেয়ার বাজার। একটা বাজারের একটা ল্যাক অফ ডিরেকশন রয়েছে, বাজারের মুভমেন্টের ক্ষেত্রে কিন্তু ক্ল্যারিটির অভাব রয়েছে, অর্থাৎ বাজার নিজে ভীষণ কনফিউজড হয়ে রয়েছে, কিন্তু বাজার এর প্রয়োজন রয়েছে একটা মুভমেন্ট দেখানোর, সেটা দক্ষিণমুখীও হতে পারে, সেটা উত্তরমুখীও হতে পারে, কিন্তু তার ফলে বিনিয়োগকারীরা, ট্রেডাররা, তাদের কাছে একটা ক্ল্যারিটি আসবে, যেটা এই মুহূর্তে প্রত্যেকটা মানুষের প্রয়োজন রয়েছে। এখানেই শেষ করছি। স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে, তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে, ভবিষ্যতে আমরা যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল, বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য। এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই। আমার কথা শুনে যদি কোনো শেয়ারে বাই সেল সিদ্ধান্ত নেন ক্ষতির মুখোমুখি হতে পারেন, সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের ডিউ ডিলিজেন্স করবেন, সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন। সবশেষে যেটা বলি, যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যদি সত্যি মনে আমার বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছি প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। নমস্কার।